কেউ বলতে পারবে না কোনোদিন আমি একটা বিচার করেছি, কোনোদিন একটা আমি থানায় ফোন করেছি, কোনো কাউকে ডিস্টার্ব করেছি। আমি 2008-এ মনোনয়ন চেয়েছিলাম, তখন দুঃখ লাগে এবং হাসি পায় যে বেগম খালেদা যে ম্যাডাম আমাকে আজকে ম্যাডাম নাই, সেই জন্য দুঃখ লাগতেছে। ম্যাডাম আমাকে বলেছিল তুমি তো এখনও ছোট, তুমি তোমার ভাইয়ের সাথে নির্বাচন করবে। আমরা যেভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছি, আমরা তাদেরকে সেভাবে নির্যাতন নিপীড়ন করব না যদি ক্ষমতা থাকেও। আমার ঘরেও আছে জেনজি, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘরেও আছে। তো তাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব, আমরা একটা মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব, আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব, আমরা একটি মাদক এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা ভিশনের নির্বাচনী পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কেফায়েত শাকিল। দর্শক, আজকের পর্বে আমরা এসেছি ঢাকা 18 আসনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি রয়েছেন ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন তিনি ছাত্রদলের হয়ে তেজগাঁও কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি ছাত্রদলের ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এস এম জাহাঙ্গীর, আপনাকে আমাদের আজকের এই পডকাস্টে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সারা দেশের মানুষ যারা দেখছে আমাকে, এবং বিশেষ করে ঢাকা 18 আসনের আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে এখানে আমরা দেখেছি 18 আসন নিয়ে বেশ অনেক চড়াই উতরাই ছিল, অনেককে প্রার্থী দেওয়ার আলোচনা ছিল, শেষ পর্যন্ত দল আপনাকে বাছাই করেছে। কি কারণে আপনাকে বাছাই করেছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমি একজন মাঠ পর্যায়ের কর্মী। 88 আসনে রাজনীতি শুরু করেছি, তারপরে 89-তে তেজাগলের ছাত্রদলের সেক্রেটারি হয়েছি, 91-তে তেজাগলের ছাত্রদলের নির্বাচিত সংসদে ভিপি হয়েছি। এবং আপনাকে শুনলে ভালো লাগবে যে আমার সেখানে 24,000 ভোটের মধ্যে আমি 17,000 ভোট পেয়েছি। পরবর্তীতে 94 সনে আমি ছাত্রদলের ঢাকা মহানগরীর সম্পাদক হয়েছি। 2001-এ ছাত্রদল ঢাকা সিটির প্রেসিডেন্ট হয়েছি। আবার পরবর্তীতে 8-এ এসে কনভেনার হয়েছি। যুবদলের সেক্রেটারি ছিলাম ঢাকা মহানগরীর 10-এ, এবং 17-এ প্রেসিডেন্ট হয়েছি। পরবর্তীতে আবার আপনার 2024-এ এসে আমি ঢাকা সিটির বিএনপির জয়েন্ট কনভেনার হয়েছি। এই যে আমার দীর্ঘ প্রায় 38-40 বছরের আমার যে চলার পথ, আমি সবসময় পজিটিভ রাজনীতি করেছি। আমি মাঠে একজন কর্মী হিসাবে, দলের একজন কর্মী হিসাবে কাজ করেছি। এই কাজগুলো করতে গিয়ে আমার মনে হয় না আমি কোনো দিন দলের সাথে এক চুল পরিমাণ বা জনগণের সাথে এক চুল পরিমাণ ফাঁকিবাজি কথাটা যেটা বোঝায় সেটা করেছি। সবসময় আমার বিচরণ ছিল মাঠে, আমি সেভাবে কাজ করেছি। পাশাপাশি আপনি দেখেন, আমি প্রতিটা সময়ে দলের প্রয়োজনে প্রতিটা সময় যখন যেখানে আমাকে দায়িত্ব দিচ্ছে সেই কাজগুলো করেছি। আপনি জানেন, আমাদের নেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন গত ডিসেম্বরের 30 তারিখে। তো এই কথা নিয়ে আসলাম এই কারণে, আমাকে উনি অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন তার কর্মী হিসাবে। আমি সেই কর্মী হিসাবে থেকেও আমি কিন্তু ওনার নিরাপত্তার দায়িত্ব আমি ছিলাম। কাজেই এই যে দলের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে, এবং যখন যে আন্দোলন দিয়েছে প্রতিটি আন্দোলনে আমি রাজপথে সরব ছিলাম। আমি ধরেন আমার নামে এই পর্যন্ত 329টি মামলা, আমার দুইটা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তারপরে ধরেন আমাকে যখন পার্টি যে দায়িত্ব দিয়েছে, আপনি যে আমি ছোট্ট কিছু কথা বলি যে করোনাকালীন সময়ে আমরা সবসময় আপদে বিপদে মানুষের পাশে থেকে কাজ করি, পাশে থাকার চেষ্টা করি। হয়তো অনেক সময় যেভাবে মানুষের এক্সপেকটেশন থাকে সেভাবে আমরা পারি না, তৎকালীন সময় পারি নাই নির্যাতন নিপীড়নের কারণে। আমি তো 2.5 বছর জেলে ছিলাম। আমি তো ধরেন যখন করোনাকালীন সময় আসছে, বা যখন আমাদের বাবা মারা গেলে সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা গেলে বাবা তার লাশ দাফন করতে যায় না, তখন কিন্তু আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সময় তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি। যাকে অক্সিজেন দেওয়া দরকার তাকে অক্সিজেন নিয়ে দিয়েছি, যাকে ঔষধ দেওয়া দরকার তাকে ঔষধ দিয়েছি, যাকে অর্থ দেওয়া দরকার তাকে অর্থ দিয়েছি, যাকে খাবার দেওয়া দরকার খাবার দিয়েছি। হ্যাঁ, সেটা তখনও কিন্তু একটা রাষ্ট্রে একটা সরকার ছিল, কিন্তু সেই সরকার কিন্তু কোনো কাজ করেনি। আমরা বিরোধী দলের থেকে পালায় থেকে কিন্তু আমরা এই কাজগুলো করেছি। জনসম্পৃক্ততায় আমরা ছিলাম সবসময়। হয়তো সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। মানুষের যেই চাহিদা, সেই চাহিদা হয়তো আমরা পূরণ করতে পারিনি, কিন্তু মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আমরা মানুষের পাশে আছি।
এই যে এই কর্মকাণ্ডগুলো এগুলো আমরা করেছি। ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা ধরেন 2008-এর পর থেকে যদি আমরা শুরু করি, 2008-এর পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিল, সেই দিন থেকে আমাদের মূলত আন্দোলনটা শুরু হয়। সেই দিন ঢাকা শহরে 2টো মামলা হয়েছে, সেই 2টো মামলায় কিন্তু আমি 1 নম্বর আসামি হয়েছি। তার মানে কি, আমরা দলের প্রতিটা কর্মকাণ্ডে আমি ব্যক্তিগতভাবে দলের সাথে ছিলাম। আমি 2008-এ মনোনয়ন চেয়েছিলাম, তখন দুঃখ লাগে এবং হাসি পায় যে বেগম খালেদা যে ম্যাডাম আমাকে আজকে ম্যাডাম নাই, সেই জন্য দুঃখ লাগতেছে। ম্যাডাম আমাকে বলেছিল তুমি তো এখনও ছোটো, তুমি তোমার ভাইয়ের সাথে নির্বাচন করবা। 2014-তে বিএনপি নির্বাচন করেনি, 2018-তে কিন্তু আমাকে মনোনয়ন দিয়েছিল পার্টি, সেখানে পরবর্তীতে জোটের কারণে আমাকে পরিবর্তন করেছে। আপনি জানবেন যে 2020-এ যেখানে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে কিন্তু বিএনপি আমাকে মনোনীত করেছিলেন, আমি নির্বাচন করেছি। কিন্তু তৎকালীন ফেসিবাদী আমলের নির্বাচন, সে তো পূর্ব নির্ধারিত নির্বাচন, পূর্ব নির্ধারিত রেজাল্ট থাকে। সেই সময় আমরা নির্বাচন করেছি ঠিকই, এবং আমাদের আজকের চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা এসিড টেস্ট ছিল যে আমরা এই নির্বাচনটা আমরা শেষ নির্বাচন করব। সরকার যদি চায় যে আমরা নির্বাচনে থাকি বা নির্বাচন করতে সাধারণ জনগণ যদি ভোট দিতে পারে, ভোট দিতে যেতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনগুলো আমরা করব, সেটা জাতীয় নির্বাচন হোক, উপনির্বাচন জাতীয় উপনির্বাচন হোক, আর ইউনিয়ন কাউন্সিলে হোক, যে স্থানীয় সংসদই হোক। তো তারপরে কিন্তু বিএনপি আর কোনো নির্বাচনে যায়নি। তার মানে আমার 2020-এ আমার 12 নভেম্বর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাই বিএনপির শেষ নির্বাচন। সেখানে আমি এখান থেকে ঢাকা 18 থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তো সেখানে কত নির্যাতন নিপীড়ন করেছে আমাদেরকে। এই যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, আওয়ামী লীগ তো কখনো জনগণ ভোট দিতে যাক সেটা চায়নি, জনগণ ভোট দিতে যাক সেটা তারা করেনি। কেন করেনি? কারণ তারা জনগণের কাছে মুখাপেক্ষি হতে চায় না, কারণ জনগণের জন্য তারা কোনো কাজ করে না। তো প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে একটি রাষ্ট্রে যখন এই সরকার আছে, এলাকার জনগণ যখন দেখে যে এই সরকারের লোকজন, সরকারি লোকজন থেকে শুরু করে এবং সরকারি দল যারা করে, তাদের কোনো খোঁজখবর রাখতেছে না, রাখতেছে কে? বিএনপি যারা করে, বিএনপি নেতাকর্মীরা। তো দেখেন এইভাবে প্রতিটা ঘটনা যদি আমি আপনাকে বলি, আপনি গেল সেই জিনিসটা। তো পরবর্তীতে ডেঙ্গুর প্রভাব আসলো। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বললেন ডেঙ্গু নিয়ে তোমরা মাঠ পর্যায়ে কাজ করো। আমরা কিন্তু মাঠে একদম ঝাঁপিয়ে বেরিয়েছি। আপনারা দেখেছেন, আপনারা নিউজ করেছেন, সারা বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধকমূলক যে কর্মকাণ্ডগুলো সেগুলো আমরা করেছি। তারপরে দেখেন প্রতিটা ইনসিডেন্ট যখনই হয়, কোনো ঘটনা যখনই ঘটে, আমরা কিন্তু সবার আগে চলে যাই। আপনি মাইলস্টোনের ঘটনা জানেন, আপনি গত জুলাই মাসে 21শে জুলাই মাইলস্টোনে যে ঘটনা ঘটলো, সেই ঘটনায় কিন্তু মাইলস্টোনের ঘটনা ঘটেছে হলো আপনার দুপুর 1:14 মানে ফাইটার ক্রাশ করেছে। তো সেখানে কিন্তু আমি 1:30টার সময় হসপিটালে চলে এসেছি। আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 2:30টার সময় ফোন দিলেন যে জাহাঙ্গীর তুমি কোথায়? উনি ফোন দেওয়ার পর আমি বললাম ভাইয়া আমি তো হসপিটালে। কয় হ্যাঁ, আমি তোমাকে এই জন্যই ফোন দিয়েছি, তুমি হসপিটালে থাকো এবং কিভাবে একটা রোগীকে সেভ করা যায়, একটা রোগীর প্রাণ বাঁচানো যায় সেই চেষ্টা করো। আমি ডক্টর জাহিদ এবং ডক্টর রফিকের দিয়ে আমি টিম পাঠিয়ে দিয়েছি, তাদের সাথে যোগাযোগ করো, যেখানে যা দরকার। একজন মানুষও যাতে বিনা চিকিৎসা মারা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কীভাবে সুস্থ করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমাদের চেষ্টার যাতে কোনো ত্রুটি থাকে না, আমরা সেভাবে কাজ করে গিয়েছি। এবং পরবর্তীতে দেখা গেল যে এই যে আমাদের সেখানে 26 জন ছোট ছাত্রছাত্রী মারা গেছে, মোট 36 জন মারা গেছে, অভিভাবক মারা গেছে, টিচার মারা গেছে। প্রতিটা ফ্যামিলিতে আমরা গিয়েছি, আমরা হয়তো তাদের ফ্যামিলিতে গিয়ে আমরা তাদের সহানুভূতি জানিয়েছি, তাদের যতটুকু সহযোগিতা করা দরকার মনে করি বা তারা মনে করে অতটুকু সহযোগিতা করেছি। আমরা তো জীবন ফেরত দিতে পারবো না। আমরা এই যে প্রতিটা মানুষের কাছে আসি, কাছে থাকি, এটাই আমাদের সার্থকতা, এটাই দেশের মানুষ, এটা কিন্তু মানুষ চায়, এটাই মানুষ চায়। তার মানে তৃণমূল পর্যায়ে থেকে আমি গত 30 বছর আমাদের ঢাকা 18 আসনে তৃণমূল পর্যায়ে আমি কাজ করে যাচ্ছি। তো স্বাভাবিক কারণে সেই বিবেচনায় আমি মনে করি দল এবং খোঁজখবর নিয়েছে, দল দেখেছে এখানে অনেক প্রার্থী আছে, আর থাকাটাই স্বাভাবিক। বিএনপির মতো একটা বড় দল, এখানে কেন অন্যান্য প্রার্থী থাকবে না? অবশ্যই দলে প্রতিযোগিতা থাকবে। সেই প্রতিযোগিতার ক্ষেত্র আমরা তৈরি করি, আর যোগ্য অযোগ্য কাকে দিয়ে নির্বাচন করাবে সেটা নির্ধারণ করবে পার্টি। এবং পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসিতে একটি বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে আমরা পার্টির কর্মী যখন সিলেকশন করি তখন আমাদের একটা ওয়ে থাকে, আর যখন জনপ্রতিনিধি সিলেকশন করতে যাই তখন আমাদের অন্য ওয়েতে আমরা করি। দুটার সিলেকশন কিন্তু একরকম হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক প্রার্থী থাকলেও সবাই আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, এবং আমি মনে করি যে প্রার্থী আমাকে অধিকতর যোগ্য মনে করেছে, সেই জন্য আমাকে প্রার্থী দিয়েছে। এবং সবাই মিলে যেদিনকে আমাদের ডিক্লেয়ার হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। আমাদের মূল টার্গেট, বিএনপির মূল টার্গেট হলো যে জনসেবায় নিয়োজিত করা নিজেকে। আমাদের চেয়ারম্যান বারবার কথাগুলো বলেছেন যে
তোমরা জনগণের পাশে থাকো, জনগণকে সাথে রাখো, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। আমরা আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আছি। দীর্ঘ 17 বছর উনি দেশের আন্দোলনে দেশকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, দেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করে একটি ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছেন। 5ই আগস্ট যে বিজয় হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, হ্যাঁ 5ই আগস্টে, জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদেরকে আমরা সম্মান করি। আমাদের এই ঢাকা 18 আসন, এখানে আমি কিন্তু মার্চ মাসের 8 তারিখে জেল থেকে বেরিয়েছিলাম 1 বছর পাকা খেটে। তারপরে আবার কিন্তু 22শে জুলাই আন্দোলনের সময় আবার যখন ইন্টারনেট বন্ধ করে দিল, আমি সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত। 22শে জুলাই আবার গ্রেপ্তার হই। আমি 6ই আগস্ট জেল থেকে বের হই। তো এই যে এখানে আমাদের যে আন্দোলন হয়েছে আমাদের আজমপুর, এটা কিন্তু একটা হটস্পট ছিল। এখানে কিন্তু 96 জন ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে। তো সব মিলে আমি তো প্রতিটা সময়, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে দলের যখন যেখানে দরকার, দলের যখন যেখানে প্রয়োজন, সাধারণ মানুষের যখন যেখানে প্রয়োজন মনে করে আমাকে থাকা উচিত, আমি তো সেই জায়গায় থাকছি, সেই কাজগুলো করেছি বা করতেছি, এখনও করতেছি। এই যে আজকে এখন একটা ইনসিডেন্ট হলো, আপনি দেখেন আমাদের 11 নম্বর সেক্টরে যে একটা সকালবেলা একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, সেখানে আমাদের 6টা প্রাণ হারিয়ে গেল। তা আমি সেখানে আপনাদের কাছে আসতে আমার দেরি হয়েছে, সেই কারণে সেখানে আমি ওদের বাসায় গিয়েছি, খোঁজখবর নিয়েছি, জানাজা করেছি। অর্থাৎ আমি যখন আমার এলাকায় যখনই কোনো জায়গায় খবর পাই আমাদের কোনো মানুষ কোনো বিপদগ্রস্ত হয়েছে, আমাদের মানুষ কোনো সমস্যা এসেছে বা সাধারণ সেন্টিমেন্ট যেদিকে, আমি সবসময় সেই জায়গায় কাজ করি। আমার নেতাকর্মীরা আমাকে অত্যন্ত ভালোবাসে, কারণ আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি। এবং অনেকগুলো ব্যাপার বলে ফেলেছেন, জনসম্পৃক্ত অনেকগুলো কাজ আপনি জড়িত ছিলেন, আছেন। এটার জন্য নিশ্চয়ই আপনাকে মানুষ ভালোবাসে। আপনি যদি আপনাকে এখন ভোটের মাঠে মানুষ কোন কোন কারণগুলোর জন্য বিশেষভাবে বাছাই করবে বলে আপনি মনে করেন? প্রথমত আমাকে আমাদের এই এলাকার ঢাকা 1800 মানুষ দীর্ঘদিন আমাকে চিনে, আমি তাদের দীর্ঘদিন পরিচিত। এই পরিচিত জায়গা থেকে তারা আমার প্রকৃত চরিত্র, একটা রাজনীতিবিদের যে চরিত্র, সেই চরিত্রটা সম্বন্ধে মানুষ অনেকে ওয়াকিবহাল থাকে না বা জানে না। আমি মনে করি এই আমার ঢাকা 18 আসনের প্রতিটা মানুষ আমাকে যারা চিনে আমার চরিত্র সম্বন্ধে জানে। ধরেন 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল, আমি তো তখন ঢাকা সিটি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি ইচ্ছা করলে অনেক কিছু করার সক্ষমতা ছিল। আমি করার বলতে আমি যেটা পাওয়ার পার্টিতে মানুষ যেটা করে, কিন্তু আমি একজন কর্মী হিসাবে এখানে কিন্তু কেউ বলতে পারবে না কোনোদিন আমি একটা বিচার করেছি, কোনোদিন একটা আমি থানায় ফোন করেছি, কোনো কাউকে ডিস্টার্ব করেছি। আমি চেষ্টা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন যুগ্ম মহাসচিব ছিলেন আমাদের নেতা, ওনার মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে যতটুকু সহযোগিতা করা যায়, এলাকার মানুষকে যতটুকু সহযোগিতা করা যায় সেই সহযোগিতাটুকু আমি করেছি। কিন্তু আমি কিন্তু কখনো কোনো মানুষকে ক্ষতি করার কোনো ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। আমি আজ পর্যন্ত আমি বলতে পারি আপনাকে, আমি ব্যক্তি জীবনে আমার ব্যক্তিগত কোনো মামলা নেই। আমার যত মামলা আছে 329টা মামলা, সমস্ত মামলায় রাজনীতি, এবং আমি ব্যক্তিগতভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়াই না, আমি নিজেও জড়াই না, এবং চেষ্টা করি আমাদের কেউ যাতে না জড়ায়। এবং আমি নিজে যখন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবো না স্বাভাবিক কারণে, তখন আপনি কিন্তু অন্য কাউকে জড়াতে দিবেন না। এই কর্মকাণ্ডগুলো আমাকে এই এলাকার মানুষ খুব ভালোভাবে জানে, চিনে, আমার চরিত্র সম্বন্ধে জানে। একটা মানুষ কিন্তু তাকেই ভালোবাসে যে দুর্দিনে পালিয়ে যায় না আর সুদিনে যে চরিত্র হারায় না। তা আমি কিন্তু সেই জায়গায় কর্মী হিসাবে আসি। তো যার কারণে আমি মনে করি এই এলাকার মানুষ যেহেতু আমাকে সবচেয়ে ভালো চেনে, জানে, এবং আমার মাধ্যমে, আমি তখন বয়সও আরও কম ছিল, একটা ক্ষমতাও দেখেছে। আপনি যদি ধরেন 2000, এখন আমার বয়স 57 বছর, 2001 থেকে 2006, সেই 6 থেকে আজ কত, প্রায় 20 বছর আগের কথা বলতেছি। তো 20 বছর আগের জাহাঙ্গীর যদি একটা ভালো ছেলে হয় বা একটা স্বভাব চরিত্রে ভালো হয়, নিশ্চয়ই 20 বছর পরে এসে তার স্বভাব চরিত্র চেঞ্জ হয়, ভালো হওয়া ছাড়া, আর বয়সও বাড়তেছে। কাজে এই সমস্ত আমার যে ব্যক্তি জীবন, ব্যক্তি চরিত্র, আমার চলাফেরা, আমার আচার আচরণ সব কিছু এই এলাকার মানুষ জানে। যার কারণে আমি মনে করি এই এলাকার মানুষ একজন ভালো, সৎ, যোগ্য প্রার্থী চায়, এবং জনকল্যাণে যারা কাজ করব তাদেরকে চায়। সেই হিসাবে আমি আশা করি এই এলাকার মানুষ আমাকে বেছে নেবে, ধানের শীষকে বেছে নেবে, আমাকে না, ধানের শীষকে বেছে নেবে। সেই সুবাদে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষের যে প্রার্থী তাকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি, এবং আশা করি সেটা ভোটের রেজাল্টে আপনারা প্রমাণ পাবেন। আপনি যদি নির্বাচিত হন, আপনি এই এলাকার জন্য কি করতে চান, এখানকার কি সমস্যা আপনি নিশ্চয়ই আইডেন্টিফাই করেছেন, এবং তার আলোকে আপনার পরিকল্পনা কি? এখানে অনেকগুলো সমস্যা আছে। আপনি জানেন, একটা কথা বলা দরকার, আমাদের এই অঞ্চলের কিন্তু এমপি ছিলেন আমাদের নেত্রী, আমাদের বাংলাদেশের অভিভাবক, সাবেক বিএনপি চেয়ারপারসন দেশটির বেগম খালেদা। 91 সনে তিনি কিন্তু এখান থেকে এমপি হয়েছিলেন। তিনি এমপি হওয়ার পরে উনি তো এই আসনটা ছেড়ে দেন। পরবর্তীতে যে এমপি হয়েছেন তিনি অনেক কাজ করেছেন, তার মাধ্যমে বিএনপি অনেক কাজ করেছে। আর ম্যাডামের এই আসনের প্রতি একটা দুর্বলতা ছিল, যেহেতু
তিনি এই এলাকার জনগণ ম্যাডামকে নির্বাচিত করেছিলেন। তো সেই ক্ষেত্রে ম্যাডাম কিন্তু অনেক কাজ করেছেন বা করিয়েছেন। সেই জায়গা থেকে এরপরে দেখেন 91 থেকে 96 বিএনপি অনেক কাজ করেছে, 96 পরে আবার বিএনপি ক্ষমতা এসেছে, আবার 2001 বিএনপি ক্ষমতা এসেছে। এই দুইটা আমলেই বিএনপি প্রচুর কাজ করিয়েছে। কিন্তু এরপরে ফেসিবাদী বা আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, এরপরে যতবারই বলেন, আওয়ামী লীগ কিন্তু এলাকার ডেভেলপমেন্ট কোনো কাজ করেনি। তো সেই জায়গাগুলো আমাদের এখন বাকি রয়ে গেছে, এবং আমরা যে কাজগুলো করে এসেছিলাম, উন্নয়নমূলক যে কাজগুলো করে এসেছিলাম, সেগুলো তখন নষ্ট হয়ে গিয়েছে। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনি যদি ধরেন এই এলাকায় আমাদের জলাবদ্ধতার একটা বিরাট সমস্যা আছে, সেই জলাবদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই এলাকায় কিশোর গ্যাং এবং মাদক, এই দুটো আমি সবসময় একটা কথা বলি, যেখানে কিশোর গ্যাং আছে সেখানে মাদক আছে, এবং এই কিশোর গ্যাং এবং মাদকের একটা বিস্তার লাভ করেছে। কেন করবে না? যে রাষ্ট্রে একটা সরকার যেখানে কিশোর গ্যাং লালন পালন করে, যে রাষ্ট্রে সরকারের এমপি মাদক ব্যবসা করে, আপনি বদির কথা শুনেছেন, সেই বদির মাধ্যমে সারা বাংলাদেশে মাদকের যে বিস্তার লাভ করেছে, এই জায়গাটা একদম মেচাকার হয়ে গিয়েছে। শুধু আমার ঢাকা 1800 না, সারা বাংলাদেশ। তো সেই সারা বাংলাদেশের জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন না। এখানে কিশোর গ্যাং এবং মাদকের সে বিস্তার করেছে, এবং এখানে যারা এমপি ছিলেন তারা কিন্তু চাঁদাবাজি করেছেন, তাদের প্রতিবেশীরা চাঁদাবাজি করে, তার ভাইরা চাঁদাবাজি করে, তার সন্ত্রাসী বাহিনী ছিল, তার আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে। আমাদের এই সমস্যাগুলো আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, আমি ইনশাআল্লাহ বলতে পারি আমরা। এবং আরেকটি ব্যাপার, যে 2018 সনে আমাদের এখানে যে ইউনিয়নগুলো ছিল, উত্তরখান, দক্ষিণখান এবং খিলক্ষেতে যে ইউনিয়নগুলো ছিল, 2018-তে সিটি কর্পোরেশনে সেগুলো নিয়েছে। সিটি কর্পোরেশনে নিয়েছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু সেই সেবাটা দিচ্ছে না, সেই সেবা তারা পায় না। আমাদের সেই সেবা থেকে বঞ্চিত জনগণকে আমাদের সেবার ব্যবস্থা করতে হবে, এবং এখানে আমাদের চাঁদাবাজ মুক্ত করতে হবে, দখলবাজ মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এবং কিশোর গ্যাং মুক্ত করতে হবে। বিশেষ করে স্পেশালি আমাদের মাদক মুক্ত করতে হবে, কারণ মাদকটা একদিনে নির্মূল হয়ে যাবে না, কিন্তু সেটা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, নির্বাচিত প্রতিনিধি, জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমরা সেটা করি, তাহলে আমার মনে হয় সেটা সম্ভব। এই এতগুলা কাজ, এবং এখন নতুন করে নতুন একটা সৃষ্টি হয়েছে, সেটা যানজট। আমাদের আপনি দক্ষিণখানে যাবেন, উত্তরখানে যাবেন, বিরাট যানজট, রাস্তাগুলো ন্যারো। তো যানজটের ব্যাপারটা আমাদের মাথায় রেখে আমাদের এই সমস্ত যে সংস্থাগুলো এটার সাথে জড়িত, যে মন্ত্রণালয়গুলো এটার সাথে জড়িত, তাদের সাথে সমন্বয় করে আমাদের এই ব্যবস্থা, এই জায়গাগুলো যে আমরা অ্যাড্রেস করি, তাহলে ইনশাল্লাহ জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই জায়গাগুলো আমাদের কাজ করবো, এবং ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। আমি বারবার একটা কথা বলছি, যে আমরা কিন্তু একদিনই সফল হব না। সফলতার জন্য আমাদের গত 17 বছরের দেশ সমাজ ব্যবস্থা যে জায়গায় চলে গিয়েছে, আমাদের সেই জায়গাতে ব্যাক করতে আমাদের টাইম লাগতেছে, এবং এই জায়গাগুলো রিপেয়ার করতে আমাদের অনেক টাইম লাগবে। এবং আমি বিশ্বাস করি, আমার নিজের উপর আস্থা আছে, দলের উপর আস্থা আছে, এবং এলাকার জনগণের উপর আস্থা আছে। জনগণ এলাকার আমাকে সহযোগিতা করবে, দল আমাকে সহযোগিতা করবে, এবং আমি নিজে সৎ থেকে সেই কাজগুলো করার চেষ্টা করবো। আমাদের নেতাকর্মীরা সৎ রেখে সেই কাজগুলো করার চেষ্টা করবো, এলাকার জনগণকে সৎ রেখে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। আপনি এমন একটা এলাকার প্রার্থী হয়েছেন যে জায়গাটা নতুন করে গড়া হচ্ছে। আমরা জানি যে পুরানো ঢাকাটা এক ধরনের জঞ্জাল হয়ে গেছে। তো এখানে অপরিকল্পিত নগরায়ন ঢাকার বড় সমস্যা বলা হয়ে থাকে। আপনি এখানকার জনপ্রতিনিধি হলে এখানকার এই নগরায়নটাকে শৃঙ্খলে আনার কোনো চেষ্টা থাকবে কিনা? অবশ্যই সেটা থাকতে হবে। ধরেন আমরা যদি সে শৃঙ্খলা না আনি, আজকে যে ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে, আজকের কথা আমি বলছি, যে দুর্ঘটনা ঘটেছে আমাদের 11 নম্বর সেক্টরে 11 নম্বর সেক্টর 18 নম্বর রোডে 34 নম্বর বাড়িতে ঘটনাটা ঘটেছে। তো সেই ঘটনা এখানে তো খতিয়ে দেখতে হবে যে ঘটনাটা কীভাবে ঘটলো। এটা যদি নিছকই একটা দুর্ঘটনা হয় তাহলে একরকম, আর যদি মনে হয় যে না, এখানে যে বিল্ডিংটা ছিল, বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং করেনি, বাড়ির মালিক করেনি, বা রাজুকের যে প্ল্যান ছিল সেই প্ল্যানে কোনো ভুল ছিল, বা সেই প্ল্যান অনুযায়ী করেনি, আমাদের এই জিনিসগুলো দেখতে হলে তো আমাদের সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। আমাদের প্রতিটা সংস্থার সাথে কথা বলতে হবে, এবং একটি শৃঙ্খলিত নগরায়ন যদি না করি, আজকে ধরেন জনসংখ্যা বাড়তেছে, ঘনবসতি বাড়তেছে, প্রতিনিয়ত এই ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমরা হব। আপনার রাস্তা একটা 10 ফিট রাস্তা যদি থাকে, সেখানে তো ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। তো আমাদের সেই জিনিসগুলো দেখতে হবে। আমাদের যদি পরিকল্পিতভাবে আমরা নগরায়ন না করি, তাহলে প্রতিটা ক্ষেত্রে এই মৃত্যুফাদ আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই না কোনো মানুষের অস্বাভাবিক মৃত্যু হোক, কিন্তু আমাদের পরিস্থিতির কারণে, আমাদের কর্মযজ্ঞের কারণে যদি এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে সেটা থেকে রাষ্ট্র তার দায় এড়াতে পারে না, বিভিন্ন সংস্থা সেই দায় এড়াতে পারে না। কাজেই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো মানুষের লাইফ সেভ করা। সেই লাইফ সেভ করার জন্য যে সমস্ত জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার, আমি মনে করি একজন নির্বাচিত প্রতিনিধি সমস্ত দিকে একদিনে সব করতে পারবে তা হবে না, কিন্তু সব জায়গায় যদি তার দৃঢ়তা থাকে, সব জায়গায় তার স্বচ্ছতা থাকে, সব জায়গায় যদি অ্যাড্রেস করা থাকে, তাহলে অবশ্যই সেই জায়গাগুলো রিপেয়ার করতে পারবো, বা সেই জায়গাগুলোর ফলপ্রসূ ব্যবস্থা নিতে পারবো। তো সেই সহযোগিতা তো আমাকে
রাষ্ট্র করতে হবে, সরকার করতে হবে এবং এলাকার জনগণ করতে হবে। আপনি এলাকার জনগণের বাইরে কিন্তু যেতে পারবেন না। কারণ দেখেন, এই যে গত 17 বছর যে ফেসিবাদী আন্দোলন ছিল, যে ফেসিবাদী আন্দোলন হয়েছে, আমরা যে ফেসিবাদ রাষ্ট্রযন্ত্রকে সমস্ত শেখ হাসিনার বেনিটে বেগে রেখেও কিন্তু সে টিকে থাকতে পারেনি। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস, আমরা যেটা বিশ্বাস করি, আমাদের নেতা যেটা বিশ্বাস করে, আমরা সেই জায়গাটাকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে পারি, জনগণকে যদি সাথে রেখে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি 10 দিনের কাম 1 দিনে সম্ভব। কিন্তু সেটা সম্ভব। আমাকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কষ্ট করতে হবে, জনগণকে কষ্ট করতে হবে, জনগণকে আমাকে সমর্থন করতে হবে, আমাকে সাপোর্ট দিয়ে যেতে হবে, আমার দলীয় নেতাকর্মীকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে। তাহলে আমরা একটি যৌক্তিক জায়গায় পৌঁছতে পারবো। শেষের দিকে যাব আমরা এখন। আপনি ধরেন জনগণ আপনাকে নির্বাচিত করলো, আপনাদের দলও ক্ষমতায় গেল, আপনি অনেকবার বলেছেন বিগত ফ্যাসিবাদী আমলের অনেক উদাহরণ টেনেছেন। আমরা দেখেছি যে তখনকার আসলে যেই ফ্যাসিবাদী কায়দার যা যা হয়েছে সেগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমেই অনেক ক্ষেত্রে হয়েছে। আপনি জনপ্রতিনিধি হলে আপনার যে এখন যারা বিরোধী দল রয়েছে বা যারা বিরোধী দল থাকবে তাদের সাথে আপনার আচরণ কেমন হবে? দেখেন, এই বাংলাদেশে জিয়া পরিবারের চেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার কেউ তো হয়নি। কিন্তু আপনি দেখেন সেই ক্ষেত্রে, এবং যিনি আজকে আমাদের চেয়ারম্যান, উনি কী পরিমাণ, জিয়া পরিবারের একজন, কিন্তু উনি কী পরিমাণে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। উনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলেন, দেশের মানুষ তো বিভিন্ন রকম চিন্তা করেছে। আমরা কর্মী হিসাবে আমরা মনে করছি ভাইয়া কি বলবে না বলবে জানি না, কিন্তু ওনার বক্তব্যটা খেয়াল করছেন। এর আগের থেকে আমরা আজ করতে পেরেছিলাম যে উনি কোন টাইপের বক্তব্য দিবে। উনি জাস্ট স্ট্রেট একটা কথা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল, ফর দ্য কান্ট্রি। গেল এটা। দ্বিতীয়টা করলো কি, উনি বলেন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা দেশ পরিচালনা করব। তা ইসলামিক মূল্যবোধ তো বিএনপির আছে, সেই ইসলামিক মূল্যবোধের ভিত্তিটা দিয়ে সে, আর ইসলাম যদি আমরা ওন করি ইসলামিক মূল্যবোধ, তাহলে তো আমাদেরকে হিংসা বিদ্বেষ সব কিছু আমাদের ভুলে যেতে হবে। তো আমি মনে করি যে এই রাষ্ট্রে যারা খারাপ করেছে আল্লাহ প্রদত্ত, তাদের শাস্তি হয়েছে। যারা অপরাধী তাদের দেশে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী তার বিচার হবে, তাদের ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য। কিন্তু যারা ভালো মানুষ, সমাজে যারা ভালো, সমাজের মানুষ যাদেরকে ভালো বলে, আমরা তাদের নিয়ে সংসার করতে তো সমস্যা নাই, যদি সে অপরাধী না হয়। তো একই সমাজে বিভিন্ন মতাবলম্বী মানুষ থাকবে, একই গোত্রে বিভিন্ন মতাবলম্বী মানুষ থাকবে। আমরা যেভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছি, আমরা তাদেরকে সেভাবে নির্যাতন নিপীড়ন করব না। যদি ক্ষমতা থাকেও আমরা চেষ্টা করব দুষ্টের দমন করতে, শিষ্টের লালন করতে। এই প্রতিবদ্ধ ব্যাপার নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা অতীতে কোনো অন্যায় করিনি, এখনও করছি না, আগামীতে অন্যায় করব না। তবে এই 5ই আগস্টের পরে সাধারণ মানুষের ভিতরে যে ধ্যান ধারণার সৃষ্টি হয়েছে, জেনজি নামক যে আমাদের সহযোদ্ধা, আমাদের সন্তানরা আমাদের সাথে মিলিত হয়েছে, তাদের ধ্যান ধারণাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে আমরা আগামী দিনে পথ চলব। এবং আমরা বিশ্বাস করি, আমার ঘরেও আছে জেনজি, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘরেও আছে। তো তাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। কাজে আমরা এক জায়গায় একটা কথা বলে না যে একটা বাতে টিপ দিলে পুরা পাতিলে খবর পাওয়া যায়। জেনজি আমার বাসাটা যেটা বলবে, তারেক রহমান সাহেবের বাসাটা যেটা বলবে, সারা বাংলাদেশে জেনজি একই কথা বলবে। কাজে আমরা তাদের সাথে পরামর্শ করে, তাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাল্লাহ। তাহলে দেশের মানুষকে আর 5ই আগস্টের পূর্বে ফিরে যেতে হবে না, আমরা এগিয়ে যাব, একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করব। আমাদের চেয়ারম্যান যে কথাটা বলছেন যে আমরা একটা মানবিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই, এই মানবিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে, মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে আমার আপনাকে যতটুকু সহযোগিতা করা লাগে আমাদের পার্টির চেয়ারম্যানকে, আমরা সেই সহযোগিতা একজন কর্মী হিসাবে করে যাব ইনশাল্লাহ। এবং জীবনের শেষ দিন পর্যন্ত একটাই চাওয়া, সেটা হলো জনকল্যাণে কাজ করা। কোনো অকল্যাণকর কাজ করব না, কোনো অন্যায়ের সাথে মাথা নত করব না, প্রতিবাদী হব সত্যের পক্ষে, এবং সেভাবে চলে যাব ইনশাআল্লাহ। আমরা শেষ করব, সবশেষ আপনার ভোটারদের বা আপনার আসনের জনগণের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমার ঢাকা 18 আসনের জনগণের উদ্দেশ্যে কথা একটাই, যে আপনারা অতীতে অনেকের সাথে আপনারা রাজনীতি করেছেন, অনেককে দেখেছেন, অনেক প্রতিশ্রুতি দেখেছেন। আমি কোনো প্রতিশ্রুতির বিশ্বাসী না। আমাকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন, আর না চিনলে আপনি আমার যে দল বিএনপিকে চিনেন। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিনেছেন, বেগম খালেদা জিয়াকে চিনেছেন, এবং তার সুবাদে আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান চিনছেন। আপনাদের যে আশা, আপনার যে এক্সপেকটেশন, যেটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য ভালো কাজ করছে, খালেদা জিয়া দেশের জন্য ভালো কাজ করছে, তারেক রহমান, এই দুজনের সমন্বয়ে যেহেতু তাদের সন্তান আরও ভালো কাজ করবে, সেই ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ঢাকা 18 আসনের সার্বিকভাবে জনকল্যাণে কাজ করার জন্য আগামী দিনে আপনারা দানের শীষের পক্ষে থাকবেন।
আমার পক্ষে থাকবেন, দানের শেষে ভোট দিবেন। এবং আমি যদি ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হই, এই এলাকায় যে সমস্ত যৌক্তিক সমস্যাগুলো আছে সেগুলো আমি যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করব। এবং যে সমস্ত অন্যায় অবিচার আছে সে অন্যায় অবিচার থেকে আমি নিজে দূরে থাকব, আমার পার্টিকেও দূরে রাখবো এবং এলাকার যারা এই অন্যায়ের সাথে জড়িত হতে চায় তাদেরকেও দূরে রাখবো। সর্বোপরি আমি একটা মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আপনাদের সকলকে সহযোগিতা করব। আর সামাজিক যে নিরাপত্তাটা, আমার সন্তানকে যদি আমি নিরাপদ মনে করি, আমি আমার এই দেশকে, আমার ঢাকা 1800 মানুষকে আমি নিরাপদ মনে করব। আমি সেই জায়গাটায় সমাজ ব্যবস্থাকে নিয়ে যেতে চাই। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকে যে সামাজিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার সন্তান যখন স্কুলে যাবে, আপনার সন্তান যখন খেলতে যাবে, আপনার যাতে সে দুশ্চিন্তাটা না থাকে। আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব, আমরা একটা মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব, আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব, আমরা একটি মাদক এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করব। এবং উন্নয়ন বলতে যেটা বোঝায়, বাহ্যিক যে উন্নয়ন দরকার সমাজের প্রয়োজনে, সেই উন্নয়নটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি আমার জীবনের শেষ পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। ঢাকা 18 আসনবাসীর জন্য এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী SM জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। তিনি তার নানান পরিকল্পনার কথা তুলে ধরেছেন, নানান স্বপ্নের কথাও তিনি তুলে ধরেছেন। আমরা প্রত্যাশা করি যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা এইসব স্বপ্ন বাস্তবায়ন এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। তো এই ছিল আমাদের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে অন্য কোথাও থেকে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।